আসসালামু আলাইকুম। আমি আহমেদ জাবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে আমি ব্যাচেলার্স এবং মাস্টার্স উভয়ই পাশ করেছি। তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ অনেকে জেএলপিটি, নেট, N5 সম্পর্কে অনেক প্রশ্ন করে থাকেন। অনেক সময় দেখা যায় যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেএলপিটি, নেট 5 এগুলো সম্পর্কে ধারণা থাকলেও সে কিভাবে আগাবে, কোন সিলেবাস ওয়াইজ আগাবে সেটা সম্পর্কে অনেকেরই ধারণা থাকে না। যে কারণে দেখা যায় যে সঙ্গে সঙ্গে বই কিনেই আমরা পড়তে বসি, যেটা আসলে অনেক বড় ভুল। তো আমরা ধীরে ধীরে দেখব জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রিভিউ, ধীরে ধীরে দেখব যে জেএলপিটি, নেট 5 এক্সাম এগুলা কিভাবে নেওয়া হয়, কি কি সিলেবাস অনুযায়ী এবং সময়সীমা কীরকম হয়ে থাকে। তো প্রথমে একটু জাপানিজ ল্যাঙ্গুয়েজের ওভারভিউ সম্পর্কে যদি আমি একটু ধারণা দিই, সাধারণত এটার রাইটিং সিস্টেম তিনটা। একটা হচ্ছে হিরাগানা, যেটা সাধারণত জাপানে সচরাচর ব্যবহৃত হয়। জাপানিজ ভাষায় বলতে গেলে প্রায় অধিকাংশ শব্দই হচ্ছে হিরাগানায়। জাপানিজ শব্দ, জাপানিদের নিজস্ব শব্দ, ইভেন যা দেখবেন জাপানিজের সবই হিরাগানায়। কাটাকানার ব্যাপারটা হচ্ছে এটি শুধুমাত্র বিদেশি যে শব্দগুলো, যেগুলো বিদেশ থেকে আমদানি করেছে জাপান, যেমন জাপান ইউরোপিয়ান দেশগুলোর থেকে অনেক সময় দেখা গেছে শব্দ নিয়েছে আফটার মেইজি এরা, সেইগুলোর ক্ষেত্রে দেখা যায় কাটাকানাকে ব্যবহার করা হয়। কাটাকানা শুধুমাত্র ইউরোপীয় ভাষা নয়, কাটাকানা অন্য যে কোনো ভাষা, বাংলা বলুন, হিন্দি বলুন, এক কথায় জাপান বাদে অন্য যে কোনো দেশের ভাষার ক্ষেত্রে সেই সব শব্দগুলোতে কাটাকানা ব্যবহার করা হয়। এটা মনে রাখবেন, কাটাকানা শুধুমাত্র শব্দগুলো বা বিশেষ্যগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু গ্রামার, ভার্ব, অ্যাডজেক্টিভ, বাকি যা কিছু সব হিরাগানাতে। এরপরে 3 নং যে এডিশনটা, এটা হচ্ছে কাঞ্জি। কাঞ্জি জাপানের মধ্যযুগ থেকে, চীন থেকে আসে। এটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এটাকে বলা হয় চাইনিজ ওয়ার্ড, কিন্তু কাঞ্জিটা যখন মধ্যযুগে চীন থেকে আসে তখন এটা জাপানের সাথে, জাপানের ভাষার সাথে ওতপ্রোতভাবে মিলিত হয়েছে এবং লিখিত ফর্মেও এটি মিলিত হয়েছে। তো এটা হচ্ছে জাপানের রাইটিং সিস্টেম। তবে রাইটিং সিস্টেম 3টা থাকলেও এটা মাথায় রাখবেন, জাপানের যে উচ্চারণ বা ধ্বনি আপনি যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু হিরাগানা এবং কাটাকানার ক্ষেত্রে একই। তো এখানে আসলে চিন্তার কিছু নেই যে হিরাগানা এবং কাটাকানা বলে এখানে শব্দগুলোর উচ্চারণ আলাদা কিনা, এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই। আর কাঞ্জি এটা মূলত হচ্ছে শব্দ যখন আপনি এক ওয়ার্ডে লেখার চেষ্টা করবেন বা এক ছোট ফর্মে লেখার চেষ্টা করবেন তখন হচ্ছে কাঞ্জি ব্যবহৃত হয়। তো এখানেও আসলে আপনার আলাদা করে কোনো অক্ষর বা আলাদা কোনো চাইনিজ লেটার শেখার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, কোন কোন শব্দগুলোর ক্ষেত্রে কোন কোন কাঞ্জি ব্যবহৃত হয় সেটা সম্পর্কে আপনার আসলে ধারণা রাখতে হবে। সাধারণত যারা N5 পরীক্ষা দিতে চান বা N5 পরীক্ষার জন্য বসবেন তাদের আসলে 120টা কাঞ্জি জানলেই চলে, এবং খুবই সহজ 120টা কাঞ্জি। দেখা যায় যে 7টা সপ্তাহ, মাসের কাঞ্জি, বই অথবা অন্য ছোটোখাটো যে কোনো সহজ সহজে কাঞ্জিগুলো সেইগুলো হচ্ছে N5 এর দেওয়া থাকে। তো এইখানে কাঞ্জি ক্ষেত্রে আসলে চিন্তার কোনো কারণ নেই। আরেকটা জায়গায় চিন্তার কারণ নেই, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। জাপানিজের সেন্টেন্স স্ট্রাকচার একদম বাংলার মতোই, সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। যেমন আপনি যদি বাংলায় এটাকে ধরুন, আমি ভাত খাই, এটাকে আপনি জাপানিজে বলতে পারবেন ওয়াতাশি ওয়া গোহান ও তাবেমাস। দেখুন এই যে ওয়াতাশি, এই ওয়াতাশি কিন্তু অর্থ হচ্ছে আমি, ওয়াতাশি ওয়া গোহান, যেটি গোহানের অর্থ হচ্ছে ভাত, গোহান ও তাবেমাস, এবং তাবেমাসটা হচ্ছে আপনার ভার্ব। তো সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অর্থাৎ আপনি যখন জাপানিজ ভাষা শিখবেন বা যে কোনো জাপানিজ সেন্টেন্স যখন আপনি লিখবেন আপনি সহজেই কিন্তু সেটাকে বাংলায় ট্রান্সলেট করতে পারতেছেন। এটা আপনাদের জন্য একটি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। 3 নম্বরে আসে হচ্ছে পার্টিকেলস। এই যে আমি যে শব্দটা বললাম ওয়াতাশি ওয়া গোহান ও তাবেমাস, এই যে আমি ওয়াতাশির সাথে ওয়া যোগ করলাম, গোহানের সাথে ও যোগ করলাম, এগুলোকে বলা হয় পার্টিকেলস। জাপানিজে দেখা যায় যে প্রত্যেকটা শব্দের ক্ষেত্রেই এরকম পার্টিকেলস ব্যবহার করা হয়ে থাকে, এবং সেটা সাবজেক্ট, অবজেক্ট, টাইম, তারপরে ডেট, এইগুলোর ভিত্তিতে হচ্ছে এইগুলো ব্যবহার করা হয়ে থাকে। এখানে কিছু কিছু এক্সাম্পল, ওয়া, যেটা আমি শুরুতেই বলেছি, ওয়াতাশির সাথে সবসময় ওয়া, অর্থাৎ সাবজেক্টের সাথে সবসময় ওয়া পার্টিকেল ব্যবহৃত হয়। তারপরে ও, ওয়াতাশি ওয়া গোহান ও, গোহান অবজেক্ট, অবজেক্টের সাথে কিন্তু ও পার্টিকেল ব্যবহৃত হয়, এবং নিও আরেকটা পার্টিকেল। এরকম জাপানে কতগুলো পার্টিকেল রয়েছে
যখন আপনি জাপানিজ ভাষা শিখবেন, আপনি যখন N5 আপনি বই খুলবেন, যখন আপনি পড়তে থাকবেন, তখন আপনি নিজেই বুঝবেন যে জাপানিজ প্রত্যেকটা শব্দের সাথে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে কোন কোন পার্টিকেলগুলো ব্যবহার করতে হয়। মোটামুটি এইটুকু ধারণা দিতে পারি যে আপনি যদি পার্টিকেলের ব্যবহারটা করতে পারেন, আপনি জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবেন। বাকিটা শুধু আপনার ভোকাবুলারি খেল। আর তাছাড়া হচ্ছে পোলাইটনেস লেভেলস, এটা হচ্ছে জাপানিদের ক্ষেত্রে জাপানিজ ভাষার ক্ষেত্রে একটি বিশেষ সংযোজন আপনি বলতে পারেন। দেখা যায় যে জাপানি দেশে বা জাপানে দেখা যায় যারা বৃদ্ধ বয়স্ক বা যারা এল্ডার তাদের ক্ষেত্রে শব্দের একটা ধরন আছে, যারা ছোট মানুষ তাদের ক্ষেত্রে শব্দের একটা ধরন আছে। তবে এটা নিয়েও আসলে ভয় পাওয়ার কিছু নেই, এগুলোর সংখ্যা হচ্ছে দেখা যাচ্ছে প্রায় একই থাকে। যখন আপনি কোনো বয়স্কদের সাথে কথা বলবেন, সেটা আপনি যে কোনো অবস্থাতে কথা বলেন না কেন, দেখা যায় যে একই ধরনের আপনি শব্দগুলো ব্যবহার করছেন। আবার যখন একটা ছোট মানুষের সাথে আপনি যখন কথা বলছেন, কোনো শিক্ষার্থী বা কোনো ছেলে বা কোনো মেয়ের সাথে আপনি যখন কথা বলছেন, সেক্ষেত্রেও দেখা যায় যে পোলাইটনেস লেভেলটা তাদের সবার ক্ষেত্রে একই রকমই থাকে। একটু ডিফারেন্ট এই কারণে যে এল্ডারলি কারা, তারপরে বয়স কম কারা, তাদের ক্ষেত্রে কী হবে, অথবা ফ্রেন্ডদের সাথে যারা সমবয়সী তাদের ক্ষেত্রে কী হবে, এটা নিয়ে অনেকের দেখা যায় যে একটু টেনশন থাকে যে আমার আলাদা আলাদা করে কতগুলা পোলাইটনেস লেভেল শিখতে হবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ পোলাইটনেস লেভেল আপনি যখন এল্ডারলির সাথে কথা বলবেন, সেটা যে কোনো কথাই আপনি বলেন না কেন একই হয়ে থাকে, সমবয়সীদের ক্ষেত্রেও একই হয়ে থাকে, এবং যারা ছোট তাদের ক্ষেত্রেও একই ধরনের হয়ে থাকে, সেটা আপনি যে কথাই বলুন না কেন তাদের সাথে। হুম।